আপনি কি 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 করতে চাইছেন? উনি মুচকি হেসে আমার পেটে চুমু দেন। আমি ওনার মাথাটা হাত দিয়ে ধরতে গেলে উনি আমার হাতটা খপ করে ধরে ফেলেন। তুমি এই হাত দিয়ে ওদের সাথে হাত মিলিয়েছিলে, তাই না? ওনার হাতে থাকা মোমবাতির মোম গলে আমার হাতে পড়তে থাকে। আমি সামান্য চিৎকার দিলেই উনি আমার মুখটা চেপে ধরেন। চুপ, চিৎকার করো না। সবে তো 2 ফোঁটা মোম পড়েছে, এখনো অনেক পড়বে। তবে হাতে না, পেটে। হ্যাঁ জান, কাউকে তো জানানোর প্রয়োজন নেই আমি তোমার সাথে কি করি, তাই সেটা আড়ালেই থাক। আমার মুখ থেকে হাত সরিয়ে নিলেন। আমি কেঁদে ফেললাম। উনি মোমবাতিটা আমার পেটের কাছে নিয়ে আসলেন। 2 ফোঁটা মোম পড়তেই আমি চিৎকার করে উঠি। তুমি জানো, স্বামী স্ত্রীর রুমটা অনেক রহস্যময় হয়। সবাই জানে সেখানে কি হয়, কিন্তু আসলে কি হয় সেটা তো শুধু স্বামী স্ত্রীই জানে। আমি অনবরত কেঁদে চলেছি আর উনি হাসছেন। খুব জ্বলছে। আমি আর সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে ফেলি। চোখ মেলে তাকাতেই শরীরে ব্যথা অনুভব করি। এতটাই ব্যথা যে চোখে পানি চলে আসে। উঠতে পর্যন্ত পারছি না আমি। আমি হাতটায় দেখি লাল দাগ বসে গেছে। পেটটায় দেখছি চামড়া উঠে লাল হয়ে আছে, তাকানো যাচ্ছে না। আমি বিছানার চাদর খামচে ধরে উঠে বসলাম। শরীরে পানির ছিটা পড়তেই আমি চিৎকার করে উঠলাম। ফ্লোরেই শুয়ে ছটফট করছি। আমি এখানে থাকবো না। ওয়াশরুম থেকে কোনো রকমের শাড়ি পেঁচিয়ে বেরিয়ে আসলাম। এখন আর হেঁটে বিছানার কাছে যাওয়ার মতো শক্তি নেই। দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছি। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। হঠাৎ দেখলাম উনি এলেন। দরজাটা সশব্দে বন্ধ করে আমার কাছে আসলেন। মানুষটার মুখটা দেখতেও ঘেন্না হচ্ছে আমার। আমি চোখটা বন্ধ করে কান্নাকাটি করতে থাকি। কি হলো জান, সামান্য এইটুকুতেই হাঁপিয়ে গেলে? এখনো যে অনেক কিছু করার বাকি আছে। উনি আমার কানে কানে কথাগুলো ফিসফিস করে বলে উঠলেন। আমি চোখ খুলে তাকাই। স্থির গলাতেই বলি, আর আর কি কি করবে? এক্ষুনি করে ফেলেন। আমি আর সহ্য করতে পারছি না। মুক্তি দিন আমায়। আমি কান্না করে কথাগুলো বলে ওনার সামনে মেঝেতে বসে পড়ি। উনি আমার হাত ধরে টেনে বুকে তুললেন। জান, তুমি তো আমার কাছে সারা জীবন থাকবে, তাহলে একেবারেই সব কষ্ট দিব কেন? একটু একটু করে তিলে তিলে কষ্ট দিয়ে তোমায় মেরে ফেলবো। আমি ওনার শার্টের কলার টেনে ধরি। মেরে যখন ফেলবেন তখন বিয়ে কেন করলেন? আমাকে যখন এতই অপছন্দ ছিল তখন বিয়েটা না করতেই পারতেন। আমাকে মেরে ফেলবেন কেন? আমি চলেই যাচ্ছি। আমি কলার ছেড়ে চলে আসতে গেলে উনি আমার হাতটা টেনে ধরে দেওয়ালের সাথে চেপে ধরেন। এখান থেকে বের হওয়া এতটাও সহজ না মিসেস তানভীর তনুজা আহমেদ। আমি না চাইলে তুমি আমার জীবন থেকে কেন, এই বাসা থেকেও বেরোতে পারবা না। আপনার কথায় না কি? আমি আজই আমার বাবার বাসায় চলে যাব। থাকবো না আপনার মতো জানোয়ারের সাথে। আর আমি আপনার আম্মুকে গতকালের সব ঘটনা বলবো। আমি ওনার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে আসতে গেলেই উনি আমার হাত ধরে টেনে এনে বিছানায় ফেলে দেয়। আর তখনই ওনার ফোন বেজে ওঠে। একটা আওয়াজ করবি না, একদম চুপ থাকবি। জি আম্মু, তোমার আদরের তনুমা ঘুম থেকে উঠেছেন, কথা বলো, এই নাও। উনি স্পিকার দিয়ে মোবাইলটা আমার সামনে ধরেন আর আমার পেটের চোট দেওয়া জায়গাটায় হাত রাখেন। হ্যাঁ তনুমা, আমি আর তোর বাবা কয়টা মাসের জন্য সিঙ্গাপুর আসছি। এখানে আমার বাবা অনেক অসুস্থ, তোদের বিয়েতেও আসতে পারলো না। হঠাৎ করেই আসার প্রোগ্রাম করেছি। সকালে ভাবলাম তোকে জানাবো, কিন্তু আমার এই পাগল ছেলেটা বলল তুই ঘুমাচ্ছিস, আর ও থেকে কোনোভাবেই জাগাতে চায় না। ও হ্যাঁ মা, আমি ঘুমোচ্ছিলাম। মা, আপনাকে কিছু বলতে চাই।
কথাটা বলার সাথে সাথে আমার পেটের ক্ষতটায় উনি আঙুল চেপে ধরলেন, আর আমি জোরে চিৎকার করে উঠলাম। উনি মুখটা চেপে ধরলেন আর চোখের ইশারায় বোঝালেন আমি যেন চালাকি না করি। এদিকে আমার চিৎকার শুনে শাশুড়ি মা ব্যস্ত হয়ে পড়েছেন। তনুমা, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো? এই ফির, বৌমার কি হলো রে? আরে মা, কিছু হয়নি গো। তোমার বৌমা আমার জন্য নাস্তা তৈরি করছে, আর শশা কাটতে গিয়ে হাতটা একটু হালকা কেটে গেছে তাই। এই ফির, কি বলছিস তুই? বৌমার হাত কতটা কেটেছে? ও ঠিক আছে তো? তানভীর আমাকে চোখের ইশারায় উত্তর দিতে বলছে। আমি অনেক কষ্টে কান্নাটা বুকের ভেতর দমিয়ে নেই। হ্যাঁ মা, আমার আমার হাত খুব একটা কাটেনি। আপনারা সাবধানে যাবেন, নিজের খেয়াল রাখবেন মা। তুই তোর খেয়াল রাখিস মা, আর আমার ছেলেটারও খেয়াল রাখিস। আচ্ছা মা, আমি এখন ফোন রাখি। ফ্লাইট ছাড়বে, আমি পৌঁছে তোদের আবার কল দিব। ভালো থাকিস। লাইনটা কাট হয়ে যায়। আমি এবার চিৎকার করে কেঁদে ফেলি। তাহলে জান, এবার তুমি কি করবে? আম্মুকে বলবে না? আর বাবার বাসায় কখন যাবে? আমি থাকবো না আপনার সাথে। আমার ভাইকে কল দিব যাতে আমাকে এখান থেকে নিয়ে যায়। আমি কথাটা বলতেই উনি আমার গলাটা টিপে ধরেন। আমি বললাম তো জান, আমি না চাইলে তুমি এই বাসা থেকে বেরোতে পারবে না। তুমি আমার বিয়ে করা স্ত্রী। মৃত্যু ছাড়া কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না জান। উনি আমার গলাটা ছেড়ে দেন। আমি ধাক্কা দিয়ে উঠে বসি। উনি আমাকে পুনরায় ধাক্কা দিয়ে শুইয়ে দেন। আমি কিছু বলার আগেই উনি আমার ঠোঁট কামড়ে ধরেন। আমি ব্যথায় কুঁকড়ে উঠি। উনি আমার বুক থেকে আঁচল সরিয়ে দিতে গেলেন। আমি ওনার হাত দুটো ধরে কেঁদে ফেলি। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার ভীষণ কষ্ট হচ্ছে। উনি নিজের চাহিদা মেটাতে ব্যস্ত। আমি চিৎকার করে কাঁদছি। ওনার একটুও মায়া হলো না। চোখ মেলে তাকিয়ে দেখি চারদিক অন্ধকার। তবে এইটুকু বুঝতে পারছি আমি রুমেই আছি। এই লোকটার করা পাশবিক অত্যাচারের কথা মনে পড়ে যায়। আমি ফুপিয়ে কান্না করতে থাকি। শরীরটা অসাড় হয়ে আছে, ওঠার ক্ষমতা আমার নেই। মাথাটা ভীষণ ভারী লাগছে। আমি যে বেড সাইডের টেবিলে থাকা আলোটা জ্বালাবো সেই ক্ষমতাও আমার নেই। চোখটা ঝাপসা লাগছে, খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে এর থেকে মৃত্যুটা খুব আরামদায়ক। সব কিছুতেই গরম অনুভব করছি। এইটুকু বুঝতে পারছি আমার জ্বর হয়েছে। খুব জানতে ইচ্ছে করছে আজ আমার এমন অবস্থার জন্য কে দায়ী। ওই মানুষটা নাকি আমি নিজেই, যাকে সব কিছু দিয়ে ভালোবাসলাম, সেই এভাবে হাত ছেড়ে দিয়ে চলে গেল। টানা 2টা মাস আর কোনো যোগাযোগ রাখে নাই। কেন এমন করলে তুমি? শরীরের অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেছে। না পারছি উঠে বসতে, আর না পারছি চিৎকার করে কাঁদতে। চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়তে পড়তে এক সময় সেও থেমে গেছে। এক অজানা রকম যন্ত্রণা হচ্ছে যা আমি প্রকাশ করতে পারছি না। আচমকা আলো জ্বলে গেল। আমি তাকিয়ে দেখলাম তানভীর রুমে এলো। আমার দিকে না তাকিয়ে এই ওয়াশরুমে চলে গেল। আলো জ্বালাতেই আমি নিজেকে স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার ক্ষত বিক্ষত শরীরটা অর্ধ উন্মুক্ত হয়ে পড়ে আছে। রক্তগুলো শুকনো হয়ে গেছে, যা ঘষা দিলেই ঝরে পড়বে। আমি এতটাই দুর্বল হয়ে আছি, আমার শরীরটায় যে একটা কাপড় দিয়ে ঢাকবো সেই ক্ষমতাও আমার নেই। ওনাকে দেখলাম তোয়ালে দিয়ে মুখ মুছতে বেরিয়ে আসছে। তোয়ালেটা বিছানায় ছুঁড়ে ফেললেন। তোয়ালের এক ঝটকা আমার চোখে পড়ল, আর তার সাথে সাথে গরম আগুনের মতো তরল কিছু গড়িয়ে এলো। এই, এমন নোংরা অবস্থায় পড়ে আছো কেন? যাও, ফ্রেশ হয়ে এসো। আর হ্যাঁ, ফ্রেশ হয়ে এসে ব্ল্যাক কফি বানিয়ে দিবে। উনি আমাকে কথাগুলো বলে কানে মোবাইল নিয়ে ব্যালকনিতে চলে যান। আমি নোংরা অবস্থায় পড়ে আছি।
আমার এই নোংরা অবস্থা তো উনিই করেছেন, হয়তো 8-10 ঘন্টা আগে করে গেছেন। আমি জানোয়ার বলেছিলাম বলে। সত্যি অনেক নোংরা হয়ে পড়ে আছি আমি। আমার গা গুলোচ্ছে, কিন্তু আমার যে ওঠার ক্ষমতা, আর এখন চোখ দিয়ে শুধু গরম তরল অশ্রু গড়িয়ে পড়ছে আমার গলায়। আমাকে যদি এখন বরফের ছাইয়ের মধ্যেও শুইয়ে রাখা হতো তাহলে আমি খুব আরাম পেতাম। উনি কিছুক্ষণ পর রুমে এসে আমাকে ধমকে উঠলেন। আরে কি হলো? তোকে আমি কি বলে গেলাম? 15 মিনিট হয়ে গেল, এখনো তুই শুয়ে আছিস? না না নিজেকে পরিষ্কার করেছিস, আর না আমার কফি নিয়ে এসেছিস। উনি রাগে ফুঁসছেন, তা ওনার চোখে মুখেই ফুটে উঠছে। ওনার এই ভয়ার্ত চেহারা দেখে আমি ভয় পাচ্ছি, কিন্তু আমি উঠতেই পারছি না। মনে হচ্ছে আমি কোনো আঠার মধ্যে চিপকে আছি। আমি শুধু ওনাকেই দেখছি, ওনার হাত পা, ওনার মুখের দিকে তাকিয়ে আছি। বলার জন্য খুব চেষ্টা করছি, কিন্তু আমার ঠোঁটের যেন কেউ সেলাই করে দিয়েছে। অসহ্য ব্যথা অনুভব করছি, কিছুতেই ঠোঁট জোড়া আর আলাদা হচ্ছে না। হোয়াট দ্য হেল? এই শোন, একটা কথা আমার দুবার বলতে ভালো লাগে না, আমার মাথা গরম হয়ে আছে। আমার কফি বানিয়ে নিয়ে আয়। উনি আমার হাতের আঙুল ধরে টেনে তুলে বসান। আমার চারপাশটা ঘুরছে, মনে হচ্ছে কেউ আমাকে দোলনায় বসিয়ে দিয়েছে। আমার চোখ দুটো ঝাপসা লাগছে। আমি আবার শুয়ে পড়ে চোখ বন্ধ করে ফেলি। আরে এই তোর কি হয়েছে বলতো? মায়ের খাওয়ার ইচ্ছা হয়েছে নাকি? দেবো নাকি কানের নিচে 2-4টা থাপ্পড়? উনি কথাগুলো বেশ রেগেই বলেছেন, হয়তো এক্ষুনি মারতে শুরু করবেন। আমি কি করব? না পারছি মুখ থেকে আওয়াজ বের করতে, আর না পারছি উঠে বসতে। উনি এবার আমার হাত ধরে তুলতে গেলে থেমে যান, আমার কপালে গলায় হাত রাখেন। তোমার শরীর এত গরম, জ্বর হয়েছে সেটা তো বললেই হয়। মুখে কুলু পেটে বসে থাকার কি আছে? বাসায় তো ঔষধ আছেই, খেয়ে নিতে পারতে। যাও, ওষুধ খেয়ে নাও। আমি নিজের মনেই হেসে উঠি। যেখানে আমি মাথা তুলতে পারছি না সেখানে ওষুধ কি করে খাবো? অনেকক্ষণ হয়ে গেল আমার কোনো রেসপন্স না পেয়ে উনি আমার মুখে জোর করে ওষুধ ঢুকিয়ে পানি খাইয়ে দিলেন। ওষুধ খাওয়ার পর আমার শরীর আরো বেশি খারাপ লাগছে, গা গুলিয়ে উঠছে, মনে হচ্ছে এক্ষুনি বমি উঠে আসবে। আর ঠিক তাই হলো, মুখের ভেতরটা তেতো হয়ে গেল। ইয়াক, হোয়াট ইজ দিস? কি করলে? উঠে যেতে পারলে না? আমি এবার জোরে কেঁদে ফেলি, ভাঙা ভাঙা গলায় বলি, আমার শরীরটা ভীষণ খারাপ, আমাকে একটু সাহায্য করুন। এই তুই চুপ কর তো। নিজেও নোংরা হয়ে আছিস, সাথে এই জায়গাটাও নোংরা করলি। এই তাকা আমার দিকে। সামান্যতম জ্বর হয়েছে, জ্বর কি আর কারোর হয় না? এত ন্যাকামি করার কি আছে? উনি বেরিয়ে চলে গেলেন। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। ইচ্ছে করছে কারোর সাহায্য পেতে, একটু ভালো সেবা পেতে। আমার মাকে খুব মনে পড়ছে। আমি বিছানার চাদর টেনে ওঠার চেষ্টা করি, কিন্তু পারি না। বেশ কিছুক্ষণ ওভাবে শুয়ে থাকি, কিন্তু আমাকে যে উঠতে হবে। উনি বলে গেছেন তো সবকিছু পরিষ্কার চাই। আমি উঠে দাঁড়িয়ে ফ্লোরে বসে পড়ি, বিছানার চাদর টেনে ফেলে দেই, সাইডের টেবিলে ভর দিয়ে উঠে দাঁড়াই, দেওয়াল ধরে গিয়ে আলমারি থেকে বিছানার চাদর বের করি, জায়গাটা পরিষ্কার করে বিছানার চাদরটা কোনো রকম পেতে দিয়ে মেঝেতেই লুটিয়ে পড়ি। হয়তো এখন মাঝরাত্রি, কারোর কথার আওয়াজে কানে পেয়ে চোখ খুলি। আমি মেঝে থেকে উঠে বসে বিছানার দিকে তাকাই। তানভীর কোথায়? মুখ ঘুরিয়ে দেখি উনি সোফায় বসে আমার দিকে তাকিয়ে আছেন। কারোর সাথে ফোনে কথা বলে রাখলেন। কি কথা হলো তা স্পষ্ট শুনতে পেলাম না। হঠাৎ উনি এসে আমার চুলের মুঠি টেনে ধরে। কি শুনলি বল? বিশ্বাস করুন, আমি কিছু শুনিনি। গুড। আপনি আপনি এখনো জেগে আছেন?
কেন, তোমার সমস্যা হচ্ছে? না না, আমি তো এমনি বলছিলাম। বলছি যে আমাকে কিছু খেতে দেবেন, আমার ভীষণ ক্ষুধা লাগছে। খেতে দিব আমি? আমাকে কি তোর কাজের লোক মনে হয়? আমি কিচেন রুমে গিয়ে বানিয়ে খেয়ে নে। উনি কথাগুলো বলে বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। আমি ওনাকে কিছুক্ষণ দেখলাম, তারপর আবার মাটিতে শুয়ে পড়লাম। ভোর 5টার সময় আমার ঘুম ভাঙে। উঠে বসি, শরীরটা আমার ঘামছে, বোধহয় জ্বরটা কেটে গেছে। মাথা তুলে বসতেও খুব একটা কষ্ট হচ্ছে না। আমি দ্রুত ওয়াশরুমে চলে আসি। গোসলটা করতে বেশ আরাম লাগছে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা মুছে নিলাম। ওনার মুখটা দেখে ইচ্ছে করছে খুন করে ফেলি। আমি আলমারি থেকে আমার মোবাইলটা বের করলাম। ফোনটা অন করতেই দেখি এমটি সিম দেখাচ্ছে। আজীব, সিম ছাড়া ভাবি আমাকে ফোন দিবে কেন, কিছুই বুঝতে পারছি না। কি হলো জান, সিম নেই বুঝি? আমি আচমকে এমন কথা শোনাতে ঘুরে তাকিয়ে দেখি তানভীর আমার দিকে এগিয়ে আসছে। আমি পেছাতে পেছাতে থাকি, দেওয়ালের পিঠে ঠেকে যাই। মোবাইলে সিম নেই? সিমটা আমার কাছে আছে। আপনি আপনি কি করে জানলেন আমার কাছে মোবাইল আছে? আমি তো তুমি আমাকে বোকা মনে করো নাকি? আমি তোমার ভাবিকে মোবাইলটা দিতে যাওয়ার সময় দেখে নিয়েছিলাম। আসলে কি বলতো, আমার চোখে ফাঁকি দেওয়া এত সহজ নয়। আপনি কেন এমন করছেন আমার সাথে? এত অত্যাচার আমি সহ্য করতে পারছি না যে। অত্যাচার কোথায় করেছি বলো? আমি তো তোমাকে একটু জ্বালাতন করেছি। আপনি কি পাগল? এই দেখুন আমার শরীরের ক্ষতগুলো, এগুলো অত্যাচার নয়? আমার কাছে নয়, তার কারণ হলো তুমি আমাকে যে কষ্টগুলো দিয়েছো এগুলো তার কিছুই না। আমি কষ্ট দিয়েছি আপনাকে? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমি তো আপনাকে জীবনেও দেখিনি, তাহলে কষ্ট কিভাবে দিলাম? তারাকে চিনো? ওনার মুখে তারা নামটা শুনে আমি চমকে উঠলাম। তারা তো আমার ক্লাসমেট ছিল, ক্লাস 9-এ সুইসাইড করেছিল, কিন্তু উনি কেন তারার নাম নিলেন? কি সম্পর্ক? তারা তোমার ক্লাসমেট ছিল তাই তো? আচ্ছা, সাগরকে চিনো? তুমি তো চিনবেই, তোমার প্রেমিক হয়তো। আপনি এগুলো কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। সাগরের কথা আপনি কি করে জানলেন? আর তারার সাথেই বা আপনার সম্পর্ক কি? আসলে তুমি যতটা নিষ্পাপ দেখতে ততটাও তুমি না। আপনি কি বলছেন? হ্যাঁ, সাগর আমার প্রেমিক। 4 বছরের সম্পর্ক আমাদের, ভালোবাসি আমি তাকে। বাবাকে ভয় বলতে পারিনি, তাই আপনাকে নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছি। আর সাগর 2 মাস ধরে আমার সাথে যোগাযোগ রাখে নাই, তা না হলে পালিয়ে যেতাম। তাই পালিয়ে যেতে? কি করে পালাতে? আমি যে তোমার সব রাস্তা বন্ধ করে দিয়েছি, তোমার থেকে প্রতিশোধ নিতে চাইছি। কিসের প্রতিশোধ? তারা আমার বোন ছিল। আপনার বোন তারা? আমার আদরের বোন। আমার বোনটা সুইসাইড করে, আর সেটা তোমার জন্যই। তারা আমার জন্য সুইসাইড করেছে? তারা সাগরকে ভালোবাসতো। সাগরকে তার মনের কথাও জানিয়েছিল, কিন্তু সাগর ওকে অনেক অপমান করে। সাগর ওকে বলে তোমার নখের যোগ্য হতে পারবে না। আমার ছোট বোনটা সহ্য করতে পারিনি। তানভীর কাঁদছে। আমি এই মুহূর্তে ঠিক কি করব বুঝতে পারছি না। আমি কখনো ভাবিনি তারা সত্যি সাগরকে ভালোবাসে। হ্যাঁ, আমিও সেদিন তাকে অপমান করেছিলাম, বলেছিলাম সাগরের লাইফ পার্টনার হবে। নিজেকে আয়নায় কখনো দেখেছো? আমি জানি না তখন আবেগের বশে কি করেছিলাম। আমি তানভীরের হাতটা ধরে ফেলি। আমি অনেক বড় ভুল করেছি, আমি দোষী, আমাকে শাস্তি দিন। তুমি তো শাস্তি পেতেই, কিন্তু সবকিছু জানার পর তোমাকে শাস্তি দিলে আমি নিজেই অপরাধী হয়ে যাব। মানে? আমি চেয়েছিলাম তোমাকে সাগরের সাথে আলাদা করে দিতে, তোমাকে বিয়ে করে কষ্ট দিতে, কিন্তু আমি সাগরের সব খোঁজ খবর নিয়েছি। ও তোমার সাথে 4 বছর রিলেশন কন্টিনিউ করেছে ঠিকই,
কিন্তু এর মধ্যেই ও অনেক মেয়ের সাথে রিলেশনে জড়িয়েছে। তোমাকে অনেকবার ফিজিক্যালি রিলেশন করতে চেয়েছিল, কিন্তু তুমি সায় দাওনি। তারপর থেকে তুমি ফোন করতে বিজি থাকতো, ঝগড়া শুরু হতো, 1 মাস কথাও বন্ধ যেত। আমি শুধু তানভীরকে দেখছি, আমার চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সাগরকে আমি তাহলে করুন। ধন্যবাদ।